আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সাবিক হাসান ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি বেসিক্স অফ সিভি রাইটিং নিয়ে কিছু কথা বলতে। এখন তার আগে আমি বলে দেই যে আমি নিজে এখন বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ি, কিন্তু তারপরও কিন্তু আমার নিজেরই একটি অনলাইন সিভি রেডি আছে, যেটা আমি অনেক ক্ষেত্রেই ব্যবহার করেছি। তো সেই গল্পে পরে আসা যাক, তার আগে আসি সিভি রাইটিংয়ের কিছু বেসিক্স নিয়ে কথা বলতে। তারও আগে আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে যে সিভি রাইটিং কেন দরকার, এবং এর পরেই কিন্তু আমি বলবো যে একটি আদর্শ সিভি বা একটি অত্যন্ত সুন্দর সিভি কিভাবে লেখা যাবে। কারণ আমাদের এনসিটিবি বইতে যে সিভি রাইটিং এর ফরম্যাটগুলো থাকে সেগুলো কিন্তু বর্তমানে খুব একটা অ্যাপ্লিকেবল নয়। আমরা তোমাদেরকে আজকে খুবই অ্যাপ্লিকেবল একটি ফরম্যাট দেখাবো, যে ফরম্যাট ইউজ করলে তোমার সিভি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং তোমার কোনো একটি প্রতিষ্ঠানে বা কোনো একটি মানুষের কাছে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তো চলে আসি সিভি রাইটিং কেন দরকার এই বিষয় নিয়ে কথা বলতে। তারপর আমরা কথা বলবো যে সিভি রাইটিং যদি ভালো করে করতে চাই তাহলে কি কি স্টেপস ফলো করতে হবে। তো প্রথম ক্ষেত্রে চলে আসা যাক, কেন সিভি লিখবে। ভাইয়া, অনেকেরই একটা মিসকনসেপশন থাকে। মিসকনসেপশনটা হলো, আমি যদি ইউনিভার্সিটির 4th ইয়ারে না উঠি আমার সিভি লেখার দরকার নেই, এবং এটি একটি অত্যন্ত ভুল ধারণা। কেন? ভাইয়া, ধরো তুমি ইউনিভার্সিটির 1st ইয়ার বা 2nd ইয়ারে আছো, অথবা ধরো তুমি এইচএসসি দাওনি, তুমি 11-এ পড়ো, কিন্তু তারপরও তোমাদের কি কখনো এমন হয়নি যে কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটি কাজ করার জন্য তোমার খুব ইচ্ছা হয়েছে? সেটা হতে পারে পার্ট টাইম, সেটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট ডিউরেশনের জন্য একটি ইন্টার্নশিপ, সেটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট মানুষের জন্য একটি কাজ, সেটা হতে পারে কোনো একটি অনলাইন অর্গানাইজেশনের জন্য একটি ইভেন্ট। এই প্রত্যেকটা ক্ষেত্রেই যখন তুমি কাজ করার জন্য আগ্রহী হবে, তখন কিন্তু ওরা তোমার কাছে প্রথমে একটি জিনিস চেয়ে বসবে। জিনিসটি কি? জিনিসটি আর কিছুই নয়, জিনিসটি হচ্ছে তুমি আজ পর্যন্ত কি কি করেছো তোমার জীবনে সেগুলো একটু বলো। তখন যদি তুমি তাদেরকে মেসেঞ্জারে বলো আমি এগুলো এগুলো করেছি, তারা কিন্তু নিবে না। কিভাবে বলতে হবে? সুন্দর একটি সিভির ফরম্যাটে তাদেরকে এই জিনিসগুলো দিতে হবে, যে আমি আজ পর্যন্ত আমার লাইফে এই এই অ্যাচিভমেন্ট বা এই এই অ্যাকমপ্লিশমেন্টস আমার আছে, এবং এই এই যোগাযোগ আমার আছে। তো আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে সিভি রাইটিং শুধুমাত্র ইউনিভার্সিটির 3rd ইয়ার বা 4th ইয়ারের জন্যই সীমাবদ্ধ নয়। সিভি রাইটিং হচ্ছে সবার জন্য শেখা অত্যন্ত জরুরি একটি বিষয়। এখন চলে আসি সিভি রাইটিং এর কিছু বেসিক্স নিয়ে। তো আমরা সবাই কিন্তু গুগলে অসংখ্য সিভি রাইটিং এর টেমপ্লেটস দেখতে পাই। ওই জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, তুমি সেটা প্লে স্টোর থেকে নাও আর গুগল থেকে নাও, তুমি সিভি রাইটিং এর একটা রেজুমে বিল্ডার তোমার ফোনে সবসময় নিয়ে রাখো, এবং একটা স্যাম্পল রেজুমে তুমি এখন থেকেই রেডি করে রাখো। কবে কাজে লাগবে এটা কিন্তু তুমি জানতে পারবে না। তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি, আমার এই কয়েক মাস আগেরই কাহিনী। ইসকম নামের একটি কোম্পানি আছে, এবং ওদের একটা ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভের একটা জব থাকে, সেটা হচ্ছে 1 মাসের জন্য। এটা ছোট একটা ইন্টার্নশিপের মতো, শুধুমাত্র ওদের কিছু কাজ, একটা সেট অফ ওয়ার্কস থাকে যেগুলো করতে হয়। এখন আমি যখন ওখানে অ্যাপ্লাই করতে গিয়েছি, তখন ওরা আমাকে বলেছে যে তোমার যে কোয়ালিফিকেশনগুলো আছে এবং তোমার যে অ্যাচিভমেন্ট আছে সেগুলো আমাদেরকে সিভি আকারে দাও। এবং সৌভাগ্যবশত তখন আমার অলরেডি একটি অনলাইন সিভি রেডি করা ছিল। আমি আমার প্লে স্টোর থেকে একটি রেজুমে বিল্ডার অ্যাপ নামিয়ে সেখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু একটি সুন্দর অনলাইন সিভি পিডিএফ ফরম্যাটে রেডি করে রেখেছিলাম। তাদেরকে আমি তৎক্ষণাৎ দিয়ে দিলাম, এবং তৎক্ষণাৎ আমি কিন্তু সেই কাজটি পেয়ে গেলাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমি কিন্তু এখন মাত্র ক্লাস 12-এ পড়ি, কিন্তু আমারও কিন্তু ঠিকই অনলাইন সিভিটা কাজে লেগে গেল। তো ভাইয়া বা আপু, আপনি যদি এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে লাগেন, বা আপনি এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন, আপনার কি সিভিটি লাগবে না? অবশ্যই এবং অবশ্যই লাগবে। আজকে আমাদের ফোকাস হবে কিভাবে সিভির মেইন যে পার্টগুলা, তোমার ছবি, তোমার অ্যাড্রেস এবং সিভির মেইন ফরম্যাট, সেখানে কি কি স্পেসিফিকেশন আনলে সিভিটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় হবে। তো এখন চলে আসা যাক, আমরা আজকের যে পুরো ডিসকাশন আছে এটাকে আমরা ভাগ করব হচ্ছে 3টে অ্যাসপেক্টে। নাম্বার 1 হচ্ছে সিভি রাইটিং এ যে ছবিটা ইউজ করছো সেটা, নাম্বার 2 হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেইলস, এবং নাম্বার 3 হচ্ছে সিভি রাইটিং এর অ্যাকচুয়াল ফরম্যাট, বা যেটাকে আমরা বলি মেইন স্ট্রিম। এখন সবার আগে চলে আসা যাক, সিভি রাইটিং এর ফরম্যাট এই বোর্ডে দেখানোর আগে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শুরুতে আমরা যে কমন মিস্টেকগুলো করে থাকি। সবার আগে চলে আসা যাক ছবিতে। আচ্ছা ভাইয়া, তুমি এখন বলো যে তুমি পড়ো হচ্ছে 3rd ইয়ারে, একটা অর্গানাইজেশনে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবা। তুমি যদি এখন সিভি দাও, যে সিভিতে তোমার ছবি হচ্ছে ক্লাস 6 বা 7 এর ছবি, সেই আগে তুলেছিলে স্টুডিওতে গিয়ে, আর তোলা হয়নি, ওরা দেখে কি মনে করবে? যে আমাদের অর্গানাইজেশনে একটা ক্লাস 6 বা একটা ক্লাস 7 এর একটা ছেলে আসছে। ওরা কিন্তু বুঝতে পারবে না যে আসলে এখানে কে অ্যাপ্লাই করছে, এখানে কি তুমি করছো নাকি তোমার চেয়ে ছোট বয়সের কেউ করছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি তা হচ্ছে, সিভি রাইটিং এ যে ছবিটা ইউজ করব সেটা হবে একদম মডার্ন আপ টু ডেট ছবি। তুমি যেই শ্রেণীতে বা তুমি যেই
শিক্ষাবর্ষে আছো, তুমি যদি সেকেন্ড বা থার্ড ইয়ারে হও, তখনকার একদম রিসেন্ট ছবিটা কিন্তু ইউজ করতে হবে এবং কিন্তু মোটামুটি ফর্মাল ছবি ইউজ করতে হবে। যেমন ধরো তুমি ফেসবুকে তোমার কভার পিকচার বা প্রোফাইল পিকচারে আমাদের অনেকেই কিন্তু এমন একটা ছবি দেয় যেটা মোটামুটি পাবলিকলি অ্যাকসেপ্টেবল বা যেটা মানুষ দেখে অ্যাকসেপ্ট করবে। অনেকের ক্ষেত্রেই বলছি, সবার ক্ষেত্রে নয়। কেন আমরা দেই? যেন মানুষ প্রথমেই ছবিটা দেখে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট বা একটা ইমেজ ক্রিয়েট হয়। ওই জন্যই বলবো প্রথম কথা আপ টু ডেট ছবি ইউজ করা, এবং সেকেন্ড কথা মোটামুটি একটু ফর্মাল ড্রেস, একটু ওয়েল ব্যালেন্স এবং সবার সামনে দেখানো যায় এরকম একটা ছবি ইউজ করা। এই গেল ছবি। সেকেন্ডে আসি কন্ট্যাক্ট নিয়ে। যখন আমরা লিখি, এখন তোমরা আমাকে বলো, আমি বোর্ডে একটা ইমেইলের নাম লিখবো। এখানে আমি তোমাদেরকে একটি বিষয়, একটি কনসেপ্ট দিব। আমি এখানে একটা ইমেইলের নাম লিখেছি, ভাই এই ইমেইলটার নাম কি? romeo525@gmail.com। তো ভাই এখন আমি ধরো রবি বা আমি গ্রামীণ ফোন এরকম বড় একটা কোম্পানির জন্য কাজ করতে যাব, ওরা যখন দেখবে যে এই জনৈক ব্যক্তির ইমেইল হচ্ছে romeo525@gmail.com, ও যে কোনখানের রোমিও এটা কিন্তু ওরাও বুঝবে না। ওরা কি আমাকে কাজটা দিবে? ওরা কিন্তু কখনোই এই ইমেইল দেখলে আমাকে কাজটা দিবে না। এই ইমেইলটা লেখার একটি মাত্র কারণ, আমাদের কিন্তু অনেকের এরকম ইমেইল থাকতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে কখনোই এরকম আনপ্রফেশনাল ইমেইল সিভিতে ইউজ করা যাবে না। সিভিতে ইউজ করতে হলে অবশ্যই এবং অবশ্যই একটি প্রফেশনাল ইমেইল ইউজ করতে হবে। ভাইয়া প্রফেশনাল ইমেইল মানে কি? দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, প্রফেশনাল ইমেইলের কথা বুঝা যাবে। ধরো আমি আমার ইমেইল আইডির নামই বলি। এইটা হচ্ছে আমার ইমেইল আইডি। আমার ইমেইল আইডি কি? আমি এখানে শুরুতে আমার নামটা দিয়েছি এবং আমি তারপর কিন্তু একটা নাম্বার দিয়েছি। এইটা কিন্তু মোস্ট স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাট অফ অ্যান ইমেইল আইডি। প্রথমে একটি নাম দেওয়া এবং পরে একটি নাম্বার দেওয়া। নাম্বারটা দেওয়ার কারণ কি? কারণ আমি যদি শুধু নাম দেই, এই নামে কিন্তু ইমেইল আইডি অলরেডি থাকতে পারে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটি হবে। এখানে সলিউশন হচ্ছে এখানে 2 বা 4 ডিজিটের একটি নাম্বার আমরা দিব, তাহলে কিন্তু একটি মোটামুটি ফর্মাল একটি ইমেইল, একটি অ্যাকসেপ্টেবল ইমেইল কিন্তু ইউজ করা যায়। এটাকেই আমি এতক্ষণ ধরে বলছিলাম একটি প্রফেশনাল ইমেইল। শুরুতে তোমার নাম এবং তারপর তোমার একটি নাম্বার। তো এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে সিভিতে যখন আমরা কন্ট্যাক্ট বা আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস দিব তখন কিভাবে কি কি রুলস ফলো করতে হবে। শুরুতে বললাম ছবির ব্যাপারে এবং সেকেন্ডে বললাম একটি প্রফেশনাল ইমেইল ইউজ করার ব্যাপারে। এখন চলে আসি সিভি রাইটিং এর মেইন স্ট্রিম ফরম্যাটে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই টেনশন করি যে সিভি রাইটিং এ ফন্ট কি ইউজ করছি, টাইমস নিউ রোমান না অ্যারিয়েল, ক্যালিব্রি না ক্যামব্রিয়া, সিভি রাইটিং এর সাইজ কি হচ্ছে 12 না 13, পেজ কত হচ্ছে 3 নাকি 4। ভাইয়া এইসব আমাদের কনসার্ন হওয়া উচিত না। আমাদের কনসার্ন হওয়া উচিত একটা সাধারণ ব্যক্তি যদি ইমেইল ওই সিভিটি যদি পড়ে তার কাছে ইমপ্রেশনটি কি হবে। আমাদের কনসার্ন থাকা উচিত ওই সিভির মধ্যে আমরা আসলে কি লিখছি, কন্টেন্ট হওয়া উচিত আমাদের মেইন কনসার্ন, সিভি রাইটিং এর ফরম্যাটটি নয়। কারণ অনেক অ্যাকসেপ্টেবল ফরম্যাটে কিন্তু তুমি গুগলে গেলেই পাচ্ছ, যেগুলো কিন্তু কম বেশি প্রায় সবই অ্যাকসেপ্টেবল। এরকম কোনো কথা নেই যে একটা ফরম্যাট নিব ওটাই অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে, ভাইয়া তুমি যেই ফরম্যাটে ইউজ করো না কেন একটি ফরম্যাট ইউজ করবে। তুমি ফরম্যাট এ থেকে কিছু পার্ট নিলে, ফরম্যাট বি থেকে কিছু পার্ট নিলে, ফরম্যাট সি থেকে কিছু পার্ট নিলে, নিয়ে একটা কম্বিনেশন তুমি তোমার নিজের মতো করে ফেললা। এটা কিন্তু প্রফেশনালিজম না। তুমি 3টা সিভি থেকে 3 রকম ফরম্যাট মিলে একটা মিক্স করছো, এইভাবে কিন্তু তোমার সিভিটা খারাপের দিকে যাবে, প্রফেশনাল কিন্তু হবে না। এখান থেকে আমরা যেটা শিখবো বা বটম লাইন হিয়ার, এটা হচ্ছে আমরা যেই ফরম্যাটে ইউজ করব পুরো সিভি এ টু জেড সেই ফরম্যাটেই আমরা কিন্তু শেষ করব। তো আজকে আমি তোমাদেরকে একটি স্যাম্পল ফরম্যাট দেখাবো এবং তার মাধ্যমে আমরা চলে আসব যে সেই সিভিটি লেখার সময় তোমরা কি কি করতে পারো। তো চলো আমরা সেই স্যাম্পল ফরম্যাটে চলে আসি। তো চলে আসো সবার আগে হচ্ছে সেই ফরম্যাটে। তো এখন দেখো বন্ধুরা, আর ফরম্যাটের আগের ব্যাপার সেটা হচ্ছে সিভি রাইটিং কিভাবে জমা দিবে সেই সম্পর্কে আগে আমি বলে দেই, কিছু বুলেট পয়েন্ট লিখি, তাহলে ব্যাপারটা কিন্তু আমাদের সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার আজকে আমি কি নিয়ে কথা বললাম? 1 নাম্বার কথা বললাম তুমি যেই ছবি ইউজ করবে অথবা পিকচার, সেই পিকচারটি কিরকম হবে। সেকেন্ড থিং যেটা নিয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট অথবা তোমাকে কোথায় পাওয়া যাবে। এবং যে থার্ড জিনিসটা নিয়ে আমি কথা বললাম সেইটা হচ্ছে সিভিটার ফরম্যাট।
অর্থাৎ তুমি কোন ফরম্যাটে সেই সিভিটা লিখবে। এখন ভাইয়া তার আগে কিছু কথা বলে নেওয়া যাক। সেই কথাগুলো হচ্ছে এই যে যখন আমি কন্ট্যাক্ট সম্পর্কে বলছিলাম তখন একটি ব্যাপার আছে। সেই ব্যাপারটি কি ভাইয়া? সেই ব্যাপারটি হচ্ছে অনেকেই কিন্তু কন্ট্যাক্টের মধ্যে এমন একটি নাম্বার দেয় যেখানে ওদেরকে পাওয়াই যায় না। তুমি চিন্তা করো, আমি যদি এমন একটি নাম্বার দেই যেখানে আমাকে পাওয়াই যাবে না, এবং এরপর যদি ওরা দেখে যে আমি এমন একটি ওরা যদি এরপর আমাকে কন্ট্যাক্ট করতে যায় এবং যদি আমাকে না পায় এই নির্দিষ্ট নাম্বারে, ওরা তাহলে কি বুঝবে? এবং তাহলে কি আমার ওই চাকরিটি পাওয়ার সম্ভাবনা থাকবে? অবশ্যই কিন্তু নয়। ওই জন্য যখন কন্ট্যাক্ট দিবে, এমন একটি কন্ট্যাক্ট অথবা এমন একটি নাম্বার দিবে যেখানে তোমাকে সব সময় পাওয়া যায়, এবং ফরম্যাটটা আমি এখনই কিন্তু দেখাবো। সুতরাং আমরা কিন্তু মোটামুটি এই 3 বিষয় সম্পর্কে ক্ল্যারিফাইড হয়ে গেলাম, ঠিক আছে? তো এখন আমরা এটা মুছে দেই এবং এখন আমি তোমাদেরকে ফরম্যাটটা দেখাবো। চলে আসো, ফরম্যাটটা দেখাই। এখন ধরো, এবং তারও আগে হচ্ছে যেটা বলছিলাম যে সিভি কোন ফরম্যাটে জমা দিবে, পিডিএফ নাকি ওয়ার্ড। ভাইয়া তুমি সিভি পিডিএফ ফরম্যাটে জমা দাও অথবা ওয়ার্ড ফরম্যাটে জমা দাও, দ্যাটস নট আ ভেরি বিগ প্রবলেম। তুমি প্রেফারেবল হবে তুমি ওয়ার্ড ফরম্যাটে জমা দাও, অথবা তুমি যদি পিডিএফ এ চাও তাও দিতে পারো। এখানে কিন্তু খুব একটা প্রবলেম ইউজুয়ালি হয় না। এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপর এবং জবটার উপর, যদি ওরা ওই ফরম্যাটে চায়। আদারওয়াইজ এখানে খুব একটা ডিভিশন কিন্তু হয় না। এখন চলে আসি আমরা সিভিটার ফরম্যাটে। দেখো, ধরো আমি একজনের নাম লিখছি, তো বন্ধুরা সবার আগে আমি কি দিলাম, ওই পার্সনটার নাম দিলাম। এখানে বোর্ডের সাইজের জন্য কিন্তু আমি জিনিসটা এভাবে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারো যে ফরম্যাটটা কিন্তু কিরকম হবে। সবার আগে নাম দিলাম, উনার নাম হচ্ছে এনামুল করিম। তারপর কি দিলাম, তারপর হচ্ছে অ্যাড্রেস লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস। ফোন লিখবে, বা যেই ফোনে তোমাকে ফোন দিলে পাওয়া যাবে, এবং ইমেইল লিখবে, একটি সেইম ইমেইল আইডি, একটি প্রফেশনাল ইমেইল আইডি দিলে। তো তুমি তোমার নামের পাশে কন্ট্যাক্টে দিলে, কারণ কন্ট্যাক্টে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা দিব তা হচ্ছে সামারি। তো আমি সবার আগে কি করলাম, সবার আগে নাম দিলাম, পাশে অ্যাড্রেস, ফোন আর ইমেইল দিলাম। তুমি চাইলেই কিন্তু এই পাশে বা এখানে কিন্তু তুমি চাইলেই ছবিটা কিন্তু দিয়ে দিতে পারো। তুমি ধরো এখানে উপরে ছবিটা দিয়ে দিলে, ঠিক আছে? তারপর নিচে এনামুল করিম দিলে, এবং একই সাথে পাশে অ্যাড্রেস, ফোন এবং ইমেইল দিলে। কি বললাম, উপরে ছবি দিলে, এটা হচ্ছে পিকচার, এটা হচ্ছে পিকচার। তারপর এখানে অ্যাড্রেস, ফোন এবং ইমেইল, এবং তার নিচে হচ্ছে সামারি। এখন ভাইয়া সামারি মানে কি? তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছো, তোমার কিন্তু ওই জবের ভিত্তিতে ব্যাপারগুলো চেঞ্জ হবে। তুমি যে একটা আইটি কোম্পানিতে যখন জয়েন করবে, তখন তুমি যেই রকমের সিভি দিবে, ভাইয়া তুমি যদি আইটি কোম্পানি বাদ দিয়ে একটা পুরোপুরি ইন্ডাস্ট্রি বেসড কোম্পানির উপর জয়েন করো, যেমন হেভি ইন্ডাস্ট্রি, ধরো হেভি মেটাল ইন্ডাস্ট্রি সাপোজ, তখন কিন্তু তোমার সিভির ধরনটা কিন্তু একদম পাল্টে যাবে। ওই জন্য সামারি কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। তুমি কোন টাইপের কোম্পানিতে অ্যাপ্লাই করছো ওইটার উপর কিন্তু তোমার সিভির ফরম্যাট অনেকখানি চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখন সামারি বলতে কি বোঝায়? তো ভাইয়া সবার আগে আমি সামারিতে কি লিখলাম, এখানে স্পেসের জন্য আমি তোমাদেরকে মুখে বলে বুঝাচ্ছি। সেটা হচ্ছে সিনিয়র ওয়েব ডেভেলপার স্পেশালাইজিং ইন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছো যে তিনি কিন্তু অলরেডি ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু কাজ করেছেন। তার মানে কি এই সিভিটা কিন্তু ওই রকম একটি কোম্পানির জন্য তিনি কিন্তু অ্যাপ্লাই করছেন। তো এখানে সামারিতে আর কি লিখবে আমি তোমাদেরকে পড়ে শোনাই।
এনামুল এনামুল করিম, senior web developer specializing in front-end development, experienced with all stages of the development cycle for dynamic web project, well served in numerous programming languages including HTML5, PHP, OOP, JavaScript, CSS, MySQL, strong background in project management and customer relations. এর মাধ্যমে কি বুঝলাম? এই যে আমি যে মানুষটির কথা বললাম, এই মানুষটির সম্পর্কে শুরুতে একটা সামারাইজড ইনফরমেশন কিন্তু পেয়ে গেল। উনি কোথায় কোথায় কাজ করেছেন, ইনি কোন পোস্টে কাজ করেছেন, ইনার এক্সপিরিয়েন্স কি, ইনার কোয়ালিফিকেশনগুলো কি, এইখান থেকে কিন্তু ইনি মোটামুটি কিন্তু আমরা একটা জেনারেলাইজড ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম ওই জবটার জন্য। সুতরাং আমরা কিন্তু বুঝে গেলাম যে সিভির ক্ষেত্রে সামারিতে আমরা সবার আগে কি লিখব। আই হোপ তোমরা সামারির ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এই যে এই সামারিটাই কিন্তু বললাম সিভি টু সিভি চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দি কোম্পানি। তুমি যেই ধরনের কোম্পানির উপর অ্যাপ্লাই করবে সেই ধরনের কোম্পানির উপর ডিপেন্ড করে এই সামারি টাইপটাও চেঞ্জ হবে। কারণ তুমি যখন একটি আইটি কোম্পানির জন্য অ্যাপ্লাই করবে তুমি সেই সিভির মধ্যে ফুটিয়ে তুলবে তোমার আইটি স্কিলস, ঠিক আছে? তো আই গেস আমরা সামারির ব্যাপারটাতে মোটামুটি ক্লিয়ার। এখন চলে আসি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্টটা হচ্ছে সিভির স্কিল হাইলাইট। কি বললাম? তো সবার আগে আমি সামারি সম্পর্কে যেহেতু বলেছি আমি জিনিসটা লিখে দেই। সবার আগে ছিল সামারি, এরপর ছিল স্কিল হাইলাইটস। তো ভাইয়া স্কিল হাইলাইটস মানে কি? এখন এই যে আগের মতোই কিন্তু এখানে আছে যে তুমি যেই টাইপের কোম্পানির জন্য অ্যাপ্লাই করবা তুমি ওদেরকে তোমার স্কিল সম্পর্কে বলবা। তুমি আমাকে বলো যে তুমি যদি একটা ওয়েব ডেভেলপিং বেসড কোম্পানির জন্য অ্যাপ্লাই করো তোমার এখানে স্কিল হাইলাইটসগুলো কীরকম হবে? স্কিলসগুলো কিন্তু অবশ্যই এবং অবশ্যই হবে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তুমি কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, বা তোমার প্রফিসিয়েন্সি কীরকম, বা তুমি কি কি কোর্স করেছো, বা তোমার এইখানে কি কি অ্যাওয়ার্ডস আছে, তুমি কিন্তু মোটামুটি এই বিষয়গুলোই তুলে ধরবে অর্থাৎ স্কিল হাইলাইটসে। যেমন ধরো এইখানে স্কিল হাইলাইটসে লিখেছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ ডিজাইন, ইনোভেটিভ, সার্ভিস ফোকাসড, স্ট্রং ডিসিশন মেকার, এরপর হচ্ছে কমপ্লেক্স প্রবলেম সলভার। এখন এইখানে উনি যেই স্কিল হাইলাইটসগুলো দিয়েছে এইটা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ উনার জব বেসড স্কিলগুলো কি কি, ঠিক আছে? এরপর উনি যেটা আমরা দিব সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। কি দিব? আমরা দিব হচ্ছে এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্সে কি দিব? এক্সপিরিয়েন্সে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা আগে কোথায় কোথায় কাজ করেছি, কোথায় কোথায় ইন্টার্নশিপ করেছি, কার কার জন্য কাজ করেছি, কি কি ধরনের কাজ করেছি, কোন কোন পোস্টে কাজ করেছি, এই সবগুলোই কিন্তু আমরা এক্সপিরিয়েন্সে দিব। এবং তার পাশাপাশি তোমরা একটা কাজ করতে পারো যেটা অনেকেই করে, সেটা হচ্ছে এই যে সিভিটা লিখছো না, তোমরা যখন সিভিটা লিখবে তখন আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে যখন এক্সপিরিয়েন্সগুলো দিবে তখন টাইম লাইনটা এবং টাইম ডিউরেশনটা মেনশন করে দিলে যে এই টাইম থেকে এই টাইমে, ঠিক আছে? কারণ এই ডিউরেশনটা যদি তুমি মেনশন করে দাও তার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে তুমি কি করবে, ওরা আরো স্পেসিফাইড ইনফরমেশন পাবে, আরো ডাইরেক্ট ফোকাসড ইনফরমেশন পাবে, তাহলে ওদের জন্য তোমাকে সিলেক্ট করা বা তোমার স্কিলস অ্যান্ড কম্পিটেন্স ইভ্যালুয়েট করা কিন্তু ইজি হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্সে কি লিখবো বুঝলাম। তোমাদেরকে আমি ইনার এক্সপিরিয়েন্সটা বলি। এটা হচ্ছে ওয়েব ডেভেলপার 9-2015 টু 5-2019, ঠিক আছে? অর্থাৎ সেপ্টেম্বর 2015 টু মে 2019, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েব ডেভেলপার, এটা হচ্ছে ডিউরেশন দিচ্ছে। তারপর কি দিয়েছে? লুনা ওয়েব ডিজাইন, নিউ ইয়র্ক। এইখানে উনি কয়েকটা পয়েন্ট লিখেছে, সেই পয়েন্টগুলো বলি। কোঅপারেট উইথ ডিজাইনার্স টু ক্রিয়েট ক্লিন ইন্টারফেসেস অ্যান্ড সিম্পল ইনটুইটিভ ইন্টারাকশনস এক্সপিরিয়েন্সেস। তারপর দিয়েছে ডেভেলপ প্রজেক্ট কনসেপ্টস অ্যান্ড মেইনটেইন অপটিমাল ওয়ার্কফ্লো। তারপর লিখেছে ওয়ার্ক উইথ সিনিয়র ডেভেলপার টু ম্যানেজ লার্জ কমপ্লেক্স ডিজাইন প্রজেক্টস ফর কর্পোরেট ক্লায়েন্টস। আমি যেগুলো পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে একটি স্যাম্পল সিভি থেকে। তোমাদের মেইন জিনিসগুলো হচ্ছে এই বুলেট পয়েন্ট। ওখানে লিখবে কি এটা তো অবশ্যই পার্সন টু পার্সন ভ্যারি করবে, এবং এই কারণে আমি তোমাদেরকে স্যাম্পলটি পড়ে শোনাচ্ছি। তারপর লিখেছে উনি বুলেট পয়েন্টে complete detailed programming and development tasks for front-end public and internal websites as well as challenging back-end server code। এই যে উনি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছে সেইগুলোর জন্য উনি এক্সপিরিয়েন্সগুলো লিখেছে।
তারপর হচ্ছে ক্যারি আউট কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টস টু ডিসকভার এরর্স অ্যান্ড অপটিমাইজ ইউজেবিলিটি। এই যে বুলেট পয়েন্টগুলো লিখলো এগুলো কোথায়? ওই যে লুনা ওয়েব ডিজাইন নিউ ইয়র্ক ছিল ওইখানে উনি যেই টাইপের কাজ করেছে উনি সেইগুলোর এক্সাম্পল কিন্তু উনি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরপর যেটা আমরা লিখবো সেটা হচ্ছে তোমার এডুকেশন। তুমি এডুকেশনে কি লিখবে? আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা কিন্তু পরে থেকে আগে যাব, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব সেটা হচ্ছে আমরা বর্তমান থেকে অতীতে যাব। তার মানে হচ্ছে তুমি বর্তমানে তোমার যে ডিগ্রি বা মোস্ট রিসেন্ট ডিগ্রি তুমি কিন্তু এগুলো দিয়ে শুরু করবে। তুমি কিন্তু এসএসসি তারপর এইচএসসি তারপর অনার্স মাস্টার্স এভাবে না শুরু করে তুমি মাস্টার্স দিলে তারপর অনার্স দিলে তারপর এইচএসসি তারপর এসএসসি, অর্থাৎ তুমি এই অর্ডারে গেলে। অর্থাৎ তোমার মোস্ট রিসেন্ট ডিগ্রিগুলা, মোস্ট রিসেন্ট অ্যাচিভমেন্টগুলা, মোস্ট রিসেন্ট সার্টিফিকেশনগুলা, মোস্ট রিসেন্ট ইন্টার্নশিপগুলোর কথা কিন্তু তুমি বললে। তুমি ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড গেলে, অর্থাৎ তুমি প্রেজেন্ট থেকে শুরু করে পাস্টে যাচ্ছ, মানে আস্তে আস্তে পিছিয়ে টাইমলাইনটা বলছো, ঠিক আছে? তো আই গেস মোটামুটি আমরা এই নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে এডুকেশন সেই বিষয়ে আমরা ক্লিয়ার। এবং পাশে যখন টাইমলাইন তুমি দিয়ে দিলে, এডুকেশনের পর হচ্ছে সার্টিফিকেশনগুলা, অর্থাৎ তুমি আজ পর্যন্ত তোমার লাইফে এই ওয়ার্কে লাগবে এইগুলোর জন্য কি কি টাইপের সার্টিফিকেট তুমি অর্জন করেছো বা কি কি টাইপের অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্টস আছে। এখানে সার্টিফিকেশনও দিতে পারো তুমি, তোমার অ্যাওয়ার্ডস তুমি তোমার অ্যাচিভমেন্টসও দিতে পারো। কিন্তু মনে রাখবে বন্ধুরা, তুমি যেই টাইপের তুমি ফিল্ডে কাজ করছো বা সেক্টরে কাজ করছো সেই টাইপ বেসিসে কিন্তু তোমার অ্যাওয়ার্ডস অ্যান্ড সার্টিফিকেশনস চেঞ্জ হবে। যে আমি এই ফিল্ডে কাজ করছি, এই ফিল্ডের জন্য আমার অ্যাওয়ার্ডসগুলো হচ্ছে এরকম, আমি ওই ইনফরমেশন অলিম্পিয়াডে প্রাইজ জিতেছিলাম, আমি স্কুলের এই কম্পিটিশনটি অর্গানাইজ করেছিলাম। এই বেসিসে কিন্তু তোমার অ্যাওয়ার্ডস অ্যান্ড সার্টিফিকেশনস ফিল্ড টু ফিল্ড, কোম্পানি টু কোম্পানি, পার্সন টু পার্সন ভ্যারি করবে। এরপর লাস্টে কি লিখবে? লাস্টে এবং সিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যেখানে আমরা অনেকে কিছু ভুল করি সেটা হচ্ছে রেফারেন্স। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলা পড়ে শোনাচ্ছি। এখানে যে আমি সবগুলা বুলেট পয়েন্টে লিখলাম এই সবগুলা তুমি কিভাবে তোমার ল্যাঙ্গুয়েজে লিখবে এটা কিন্তু আমি মোটামুটি বলে দিয়েছি আগে এবং তারপরেও বলছি। রেফারেন্সে তুমি কি লিখবে? রেফারেন্সে তুমি কি লিখবে তার আগে একটি কথা সবাইকে আমি বলে দিব, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই এটা কিন্তু মাথায় রাখবো, সেইটা হচ্ছে আমরা যেই রেফারেন্সটি লিখবো সেই রেফারেন্সটি এমন হবে যে আমরা ওই পার্সনটিকে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমরা এমন একটি রেফারেন্স দিব যে রেফারেন্সটিকে ওরা ফোন দিয়ে পাবে, অর্থাৎ যে পার্সনটি আমাদের সম্পর্কে জানে, ঠিক আছে? আমাদের এটা কিন্তু অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা বুঝবো যে ওই পার্সনটিকে ওরা যেন কন্ট্যাক্ট করে পেতে পারে, তাহলে কিন্তু আমরা রেফারেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। অর্থাৎ তুমি যদি রেফারেন্সে তোমার কোনো এককালের স্কুলের একটা টিচারের নাম দিলে যে তোমার কথা মনেও রাখেনি, ওই কোম্পানি যখন এই টিচারকে ফোন দিয়ে বলবে যে আপনি কি ওকে চিনেন, তখন যদি ওই টিচার তোমাকে না মনে রাখে তাহলে কেমন একটা সিচুয়েশন হয়ে গেল না? মোরাল অফ দ্য স্টোরি, এই যে রেফারেন্সটা আমরা দিব, রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো সেই রেফারেন্সের সাথে আমাদের কথা হয়েছে, সেই মানুষটির সাথে আমাদের যোগাযোগ আছে এবং সে আমাদের পক্ষে কথা বলতে পারবে এবং আমাদেরকে সেভাবে চিনে। এরকম কয়েকটি মিনিমাম 2 to 3 মিনিমাম যত মোটামুটি ভালো রেফারেন্স দেওয়া যায় আমরা কিন্তু ট্রাই করব, ওই ফিল্ডের হলে আরো ভালো হয়। 2 to 3 রেফারেন্স এমন দিব যাদেরকে ফোন দিয়ে তারা কিন্তু পাবে যারা আমাদেরকে চিনে। তো মোটামুটি কিন্তু তোমাদের বেসিক ফরম্যাটটি আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন আসে হচ্ছে সিভির পেজ নিয়ে। ভাইয়া সিভি কত পেজের হবে? তোমাদের সবার অবগতির জন্য আমি বলে দেই, সিভি রাইটিং এর ক্ষেত্রে ইউজুয়ালি দ্য জেনারেলাইজড নাম্বার ইজ 2 পেজেস, কিন্তু প্রত্যেক 10 বছর পর পর একটা পেজ করে বাড়াতে পারো। ধরো আমার বয়স 20 বছর, আমার সিভি হচ্ছে 2 পৃষ্ঠার। এখন প্রত্যেক 10 বছর পর পর কিন্তু আমার সিভিটা আপডেটেড হবে, প্রত্যেক বছরে আমি কি কি অ্যাক্টিভিটিস করলাম ওই হিসাবে সিভিটা আপডেটেড হবে। এর সাথে প্রত্যেক 10 বছর পর পর তুমি চাইলে একটা পেজ করে বাড়াতে পারো। যার বয়স 40 বছর অর্থাৎ 20 বছরের পর 10 দুই টেনিউর কাজ করেছে, তার জন্য কিন্তু সিভিটা 2 পেজ না, তার জন্য সিভিটা হবে কিন্তু 4 পেজ, কারণ তার জন্য এক্সপিরিয়েন্স, ওয়ার্ক, অ্যাচিভমেন্টের ভলিউমটা তত বেশি। যত এইজ তত বেশি অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন। ওই জন্য সিভির এই পেজ লিমিটের কথা কিন্তু বললাম। এবং তার শুরুতে আমরা সবাই জানি এটা ছিল সিভির মেইন ফরম্যাট। তার শুরুতে যে একটা কভার লেটার আমরা লিখি, অর্থাৎ যার কাছে অ্যাপ্লাই করছি সেই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের হেড বা সিইও বা মেইন ম্যানেজিং ডাইরেক্টর, তাদের কাছে আমরা কভার লেটারটি লিখব যে I have been informed of the work at your place
থ্রু দিস মিডিয়াম আমি কিভাবে ইনফর্মড হয়েছি এবং আমি আপনার এখানে অ্যাপ্লাই করতে চাই আই ওয়ান্ট টু অ্যাপ্লাই হিয়ার উইথ দিস ক্রেডেনশিয়াল বলতে এই যে এত কিছু লিখলাম, এরপর তোমার অ্যাটেস্টেড সার্টিফিকেট, তোমার অ্যাটেস্টেড যে ডকুমেন্টগুলো ওরা চাবে, তোমার অ্যাটেস্টেড ছবি, পাসপোর্ট সাইজ বা যেটাই বলো, সেগুলো তুমি ওখানে লিখে দিলে যে অল দি রেসপেক্টেড সার্টিফিকেশনস, অ্যামেন্ডমেন্টস, অ্যাটেস্টেন্টস আর অ্যাটাচড বিলো ফর ইউর হিয়ার উইথ কনসিডারেশন। তারপর তুমি এই মেইন ফরম্যাটটা দিয়ে দিলে। তো কভার লেটার সম্পর্কে আই গেস সবারই মোটামুটি আমরা কম বেশি আইডিয়া আছে, আমরা লিখতে পারি। তো দিস ওয়াজ দি বেসিক সিভি রাইটিং কোর্স। আমার বিশ্বাস যে এখান থেকে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি সিভি রাইটিং এর গুরুত্ব কি, তারপর সিভি কিভাবে লিখব, কোন কোন ভুলগুলা করা যাবে না। আমরা কিন্তু মোটামুটি একটা বেসিক আইডিয়া নিয়ে ফেলেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট এটা বলবো, তুমি আজকেই তোমার একটি সিভি কোনো একটি টেমপ্লেট দিয়ে বা অনলাইন থেকে তোমার পছন্দ মতো একটি ফরম্যাট মোটামুটি প্রফেশনাল চুজ করে তোমার সিভিটি আজকে বানিয়ে রাখো। সুবিধা হচ্ছে প্রত্যেক দিন বা প্রত্যেক বছর বা প্রত্যেক মাস একটা ডেফিনিট টাইম ডিউরেশন পর সিভিটা মডিফাই করো। সিভিটা মডিফাই করতে করতে কি হবে জানো, কমন যে গ্রামার এররগুলা হতো, স্পেলিং মিস্টেক হতো, প্রনাউন্সিয়েশন মিস্টেক হতো, সেই মিস্টেকগুলো হবে না। তুমি সিভিটা এতবার মডিফাই করেছো যে সিভিটা এখন নিয়ার বাই পারফেক্ট হয়ে গিয়েছে। এবং এই কারণেই কিন্তু বললাম আজকে থেকে তুমি এইরকম একটা সিভি রেডি করো, মডিফাই করো ইন্টারভাল পরপর। তুমি দেখবে 3 বছর পর বা 2 বছর পর যখন আসলেই অ্যাপ্লাই করবে, পারফেক্ট একটি সিভি বা নিয়ার মোস্ট পারফেক্ট একটি সিভি কিন্তু রেডি হবে। তো আই গেস তোমাদের আজকের ক্লাসটি সবারই ভালো লেগেছিল এবং তোমরা সিভি রাইটিং সম্পর্কে বেসিক্স জেনে গিয়েছো। তোমাদের যদি এই সম্পর্কে আরো কোনো ডাউট বা কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনস্ট্যান্ট স্কুলের ফেসবুক পেজে। এবং তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমরা শিক্ষাঙ্গনে বা এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে নতুন একটি চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আগাচ্ছি, একটি নিড বেসিস ইনিশিয়েটিভ, যে তোমার যে প্রবলেম হচ্ছে সেইটার উত্তর আমরা দিব, সেই নির্দিষ্ট প্রবলেমের নির্দিষ্ট উত্তর দিব। এরকমই একটি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ইনস্ট্যান্ট স্কুল। শুধুমাত্র সিভি রাইটিং নয়, ডিফেন্স, একাডেমিক সাবজেক্ট, গ্রামার থেকে শুরু করে সব রকমের এডুকেশনাল গাইডলাইনই কিন্তু ইনস্ট্যান্ট স্কুল দিচ্ছে। ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি সাবিক হাসান তোমাদের সকলকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো একটিবার হলেও ইনস্ট্যান্ট স্কুলের ফেসবুক পেজটি দেখবে, কোয়েরির জন্য ইনস্ট্যান্ট স্কুলের সাথে তোমরা যোগাযোগ করো এবং অবশ্যই আমাদের সাথে থাকো ফিউচারে এরকম আরো কন্টেন্টের জন্য এবং আরো উপকৃত হওয়ার জন্য। তোমাদের যেই ফ্রেন্ড এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তাদের কাছে তোমরা শেয়ার করো এবং তোমরা আরো এই শিক্ষার আলো যেন সবার কাছে পৌঁছতে পারে এবং সবাই যেন বেনিফিটেড হতে পারে তাদেরকে দিয়ে দাও। এই বলে আজকে আমি শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।